ডাক্তার দেওয়া ডেটের ১ সপ্তাহ আগে আমার কোল জুড়ে আমার রাফির চিহ্ন দুনিয়াতে এলো। আমি মা হয়ে উঠলাম। আমি একটা ছেলের বাচ্চার জন্ম দিলাম। যখন হসপিটালে বেডে শুয়ে আমার ছেলের মুখের দিকে তাকালাম, তখন যেন রফি আমার চোখের সামনে ভেসে উঠল। ঈষৎ কালো মার্বেলের মতো আমার বাচ্চার চোখ যেন ছলছল করছে। শ্বশুর আমার কাছে এসে আমার মাথায় হাত রাখলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছিস রে মা? আমি মুখে হাসি এনে উত্তর দিলাম, ভালো আছি বাবা। শ্বশুরকে দেখলাম আমার ছেলেকে কোলে তুলে নিয়েছে। ওনার চোখ বেয়ে টপাটপ পানি পড়ছে। আমার ছেলেকে কোলে নিয়ে আমার ফুফু শাশুড়ির সামনে গেলেন আমার শাশুড়ি। ফুফু শাশুড়ির কোলে ছিল আমার হৃদয়। হৃদয়ের মাথায় হাত রেখে আমার শাশুড়ি মার আমার ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা রে, তোমরা দুজনে যে এখনো এই বুড়ো মানুষগুলোর সব আশা ভরসা, দুজনেই যে এতিম হয়ে দুনিয়ায় এসেছো। আমার শ্বশুর আমার শাশুড়িকে অভয় দিয়ে বললেন, কড়া গলায় বলেন, কী সব বলছে এসব? আমার নাতিদের দাদা নানা এখনো বেঁচে আছে। এদের মা এখনো বেঁচে আছে। এদের মাই এদের বাবা, মাই এদের মা। আমার নাতিদের কোনো অভাব অপ্রাপ্তি আমি বেঁচে থাকতে হতে দিব না। ফুফু শাশুড়ি আমার পাশে এসে বসলেন। আমি ফুফু শাশুড়ির হাত শক্ত করে ধরলাম। আমার চোখের কোণ বেয়ে বের হওয়া অশ্রু ফুফু শাশুড়ি তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিলেন। আমার ছেলে এদিকে কান্না করতে লাগলো। ছেলের দাদা ওকে কোলে নিয়ে আমার কাছে শুইয়ে দিলেন। আমার ছেলে নর্মাল ডেলিভারিতে হয়েছে। ডাক্তার ইশতিয়াক বলে দিয়েছেন সে একদিন পরে বাসায় যাওয়া যাবে। তবু আমার অবসন্ন শরীর আরও ঘাড়ের ব্যথা যেন কিছুতেই কমছে না। ফুফু শাশুড়ি আরও একদিন থেকে যেতে বললেন হাসপাতালে। আমার আর মন মানল না। আমি বাসায় যেতে চাইলাম। পরদিন দুপুরে আমি আর আমার 2 ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। এই জন্য আমার এক নতুন জীবন, আমার এক নতুন ভরসা। বাসায় ঢুকে আমি আমার রুমে গেলাম। আমার শিশুপুত্রকে হাতে নিয়ে দেওয়ালে টাঙানো ওর বাবার ছবির দিক সামনে গিয়ে দাঁড়ালাম। হাত উঁচু করে ছবির সামনে আমার ছেলেকে তুলে নিয়ে বললাম, এই তোমার ছেলে রফি, তোমার অংশ। পৃথিবীতে তুমি আমাকে একা করে গেলেও তোমার অংশ আমাকে একা করেনি। আমি তাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখব। তাকে নিয়ে আমি কাটিয়ে দেব এক জীবন। আমার আর কিচ্ছুটি করার দরকার নেই, কিচ্ছু না। আমার কথা বলার সময় কখন যে আমার ফুফু শাশুড়ি শাশুড়ি এবং শ্বশুর আমার পেছনে এসে দাঁড়ানো ছিল আমি টেরই পেলাম না। যখন হৃদয় কান্না করে উঠল আমি স্তম্ভিত জ্ঞান ফিরে পেলাম। পেছন ফিরে দেখলাম সবাই দাঁড়িয়েছে। ফুফু শাশুড়ি আমাকে নিয়ে বিছানায় বসলেন। শ্বশুর আমার আগামী পরশুদিন আমার ছেলের আকিকা করবেন, সাথে হৃদয়েরা আকিকা করবেন। আমি আব্বাকে বললাম, এখন এসব না করলে নয়। কথা শেষ করার আগে শ্বশুর বলল, না না, এরকম হয় না। আমার একমাত্র ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতির আকিকা আমি বড় করেই করব। আর হ্যাঁ, আগামীকাল আপন নিবাসে একটা গরু কাটা হবে। তাই চাই তুমি আমার সাথে আগামীকাল আপন নিবাসে যাও। শ্বশুরের এই কথা শুনেই আমি ভড়কে গেলাম। কয়েক মাস আগে আমি আপন নিবাসে রাফসানের নামে করে দিছি। ফুফু শাশুড়ি আর আমি চোখাচোখি করলাম। ফুফু শাশুড়ি ইশারায় আমাকে উদ্বেগ না নিতে বললেন। শ্বশুর আর শাশুড়ি তখন তাদের রুমে চলে গেছেন। তখন ফুফু শাশুড়ি এসে আমাকে বলেন, আয়শা তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করে যায়। কিন্তু না, কোনো কিন্তু নাই, আমি দেখছি বিষয়টা। তুমি হয়তো জানো না, আমি উকিলকে দিয়ে রাফসানকে এই আপন নিবাস আশ্রম তোমার লিখে দেওয়ার আগে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছি কেয়াকে। সাথে এও উল্লেখ ছিল কেয়ার পরিবর্তে সবাই এই আপন নিবাসের পুরো পাওয়ার অফ অ্যাটর্নি চলে যাবে কেয়ার অনাগত সন্তানের উপরে। মালিক যদিও রাফসান, তারপরেও এটা রাফসান নিতে পারবে না। তুমি চিন্তা করো না, এমন সময় তোমার টেস্ট নেওয়া ঠিক হবে না। ফুফু শাশুড়ি আমার কোল থেকে আমার বাচ্চাকে নিয়ে হৃদয়কে আমার হাতে তুলে দিয়ে বলল, ওকে দুধ খাওয়া। বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি। আমার ছেলেকে কোলে নিয়ে ফুফু শাশুড়ি রুম থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে শ্বশুর আমাকে আপন নিবাসে ওনার সাথে যেতে বললেন। আমার শরীর খারাপ আর বাইরে আবহাওয়া ভালো না থাকায় ফুফু শাশুড়ি না করলেন আমাকে নিয়ে যেতে। আমার ইচ্ছে ছিল যাওয়ার, তবে ফুফু শাশুড়ি না করায় আমি আর যাওয়ার সাহস করিনি। সকাল 10টা নাগাদ তারা দুজনে চলে গেল বাসা থেকে। শাশুড়ি তার আলমারি থেকে 25টা নকশিকাঁথা বের করে আনলেন। আমাকে ডেকে নিয়ে একে একে সবগুলো নকশিকাঁথা দেখাতে লাগলেন। এটা রফির ছোটোবেলায়, ওটা রফির বড় খালা দিয়েছিল, ওটা রফির ওনার পেটে থাকাকালীন সময় উনি নিজে সেলাই করছেন, আরও কত কী। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম। আমার শাশুড়ি উচ্ছ্বাসিত চোখে যেন আরও ঝলমল হয়ে উঠছে। শাশুড়ি একবার আমার বড় ছেলের দিকে আর একবার ছোটো ছেলের দিকে তাকিয়ে খেলতে লাগলো। আমাকে বলতে লাগলো, মারে, তোকে দেখে আমরা নতুন করে বাঁচার সাহস পেয়েছি। মারে, তুই না থাকলে আমরা বুড়ো বুড়ি কী যে হাল হতো, আমরা কাকে নিয়ে বাঁচতাম। আমার মোবাইলে রিংটোন বেজে উঠল। স্ক্রিনে দেখলাম দিশার নাম্বার। আমি বার কয়েক ভাবলাম কল উঠাবো না করে শেষে কল ধরলাম। দিশা শুরুতেই বলে এলো, আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও। তুমি কি নাটক শুরু করছো এখন? আমার ছেলের মা হয়ে আমার জামাইয়ের সম্পত্তি ভোগ করার চেষ্টা করছো এখন? বায়োলজিক্যালি হৃদয়ের বাবা রাফসান, আর আমি রাফসানের ওয়াইফ। সেই হিসাবে হৃদয়ের মা আমি। তুমি কি ভেবেছো আমি সব কিছু ছাড় দিব? না আপু, এমন হবে না। তোমার খেলা আর চাল সেখানেই শেষ হয়, আমার খেলা আর চাল সেখানেই শুরু হয়। এতদিন কিছু বলিনি?
এটা ভেবে নিও না যে আমি ফিউচারে এসব কিছু বলবো না। কি বলছিস এসব? কি বলছি মানে? কিছুই বুঝতে পারছো না নাকি? তোমার শ্বশুরবাড়িতে সবাইকে বোকা বানিয়ে রাখতে পারলে আমাদেরকে পারবে না। তোমার মতো মেয়েদের আমাদের আচ্ছা মতো চেনা আছে, বুঝেছো? দিশার সাথে রাফসানা ওপাশ থেকে বলল, ওই বিধবা মহিলাকে বলে দিও ভালোই ভালো যেন আমার ছেলেকে আমার ঘরে এনে দিয়ে যায়, নাহলে দেখে নিব তার একদিন কি আমার একদিন। দিশার কল কেটে পর আমি চিন্তায় ডুবে গেলাম। এই মুহূর্তে কী করা উচিত বুঝতে পারলাম না। আমি ফুপু শাশুড়ির নাম্বারে কল দিলাম। রিং হলো কিন্তু কল উঠালো না ওপাশ থেকে। আবারও কল দিলাম। ফুপু শাশুড়ি আর শ্বশুর একসাথে আপন নিবাসে গিয়েছে, কল ধরছে না। মিনিট 10 পর ফুপু শাশুড়ি আমাকে কল দিলেন। আমি রিসিভ করতে তিনি বললেন, সাবধানে বাসা থেকে বের হইও না আয়শা। রাফসানার দিশার সাথে তোমার সৎমা এসে হাজির আপন নিবাসে। ভাই সব জেনে গেছে। এখন আমি পাওয়ারা ব্যাটনির কথা বললে রাফসানের মা আমাকে হুমকি দিয়েছে, তারা তাদের নাতিকে তুলে নিয়ে যাবে। সে যে করে হোক, প্রয়োজন হলে তারা হাইজ্যাক করবে, তবু হৃদয়কে নিয়ে ছাড়বে। ফুপু শাশুড়ি এই কথা এক নাগাড়ে শুনলাম আমি। ওনাকে বললাম না যে রাফসানা দিশা আমাকে কল করেছিল কিছুক্ষণ আগে। ফুপু বললেন, আমাদেরকে ফিরতে ঘন্টাখানেক সময় লাগবে, তুমি সাবধানে থেকো আয়শা। ফুপু শাশুড়ি কল কাটলেন। কল কাটতে কলিং বেল বেজে উঠলো। আমি দরজা যাওয়া পর্যন্ত আগে কাজের মেয়ে দরজা খুলে দিল। শুনতে পেলাম সৎমায়ের সেই ভরার গলা। আমার শাশুড়ি বেরিয়ে এসেছেন রুম থেকে। শাশুড়ির হাতে আমার ছোট ছেলে, আর আমার হাতে আমার হৃদয়। আমার সৎমা ঘরে ঢুকে বলেন, আমার নাতি কোনটা, আমার দিশার ছেলে কোনটা, ওকে তোমরা দিয়ে দাও ভালোই ভালোই, না হলে অবস্থা আমি বেগতিক করে ছাড়বো। আমার শাশুড়ি বলেন, কি বলছেন আপনি এসব বেন? আর আপনি কিসের কথা বলছেন আমি বুঝতে পারছেন না। না আপনার বোঝা লাগবে না। এ আয়সা, আমার নাতিকে আমার সাথে দিয়ে দে, নাহলে এর একটা শেষ দেখে ছাড়বো। কার নাতি মা? কিসের নাতি? তুমি এমনটা করছো কেন? কেন করছি বুঝে আসছে না যে? যে কারণেই করে থাকি। আমার নাতিকে আমার হাতে দে, নাহলে দেখে নেব তোর কি অবস্থা করি। ও আচ্ছা, পাওয়ারা ব্যাটনি হৃদয় এখন এটা জেনে গেছো, এই জন্য এসব নাটক করছো? শাশুড়ি আমার দিকে যে আমাকে বললেন, কিসের পাওয়ারা ব্যাটনি আয়সা, কী বলছেন উনি? আমি আমার শাশুড়ি মাকে সব খুলে বললাম। আমার সৎমা বলল, হয়েছে হয়েছে, সব ঢং হয়েছে এবার। আমার আর কিছু চাই না, এখন আমার নাতিকে আমার সাথে দিয়ে দাও। আমার শাশুড়ি বলল, এতদিন আপনার খোঁজ ছিল না, আজ সে আপনার নাতি কোনোদিন হলো কী করে? সে আপনার মেয়ের গর্ভে হয়েছে নাকি? আর এখানে আমার দোয়ারে দাবি নিয়ে আসলে রাফসানের মা আসবে। আপনি কেন সেই দাবি নিয়ে এসেছেন? আপনার সেই রাইট নেই। কার রাইটের কথা বলছেন? কার কোন রাইট নেই সেটা আপনাকে আমি বুঝাতে আসিনি। ভালোই ভালো আমার নাতিকে দিয়ে দিন। কিছুক্ষণ এভাবে এক পট নাগারে কথা কাটাকাটি চলল। কথায় না পেরে সৎমা বাসা থেকে বেরিয়ে গেলেন। শাশুড়ি সোফায় বসে রইলেন হৃদয়কে নিয়ে। আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে শাশুড়ির পাশে বসে রইলাম। ফুফু শাশুড়ি আর শ্বশুর বাসায় আসলেন। শাশুড় আমাকে বললেন, সব ঝামেলা একদম শেষ করে দিয়েছে আয়শা, এর কোনো চিন্তা নেই। আমি শ্বশুরের কথা আর মানে বুঝলাম না। শ্বশুর কাজের মেয়েকে ডেকে 1 কাপ চা দেওয়ার কথা বলে তার রুমে ঢুকলেন। ফুপু শাশুড়িকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে? পরে সব বলবো, তুমি বিশ্রাম নাও। না আমি ঠিক আছি। কী হয়েছে আমাকে বলবে না? ভাই কথা দিয়েছে এসেছেন আপন নিবাস রাফসানা দিশার নামে করে দিবে। এরপর থেকে তারা যাতে হৃদয়ে কোনো দাবি করতে না পারে সেই ব্যবস্থা করে নেবেন। ফুফু শাশুড়ির কথা শুনে আমি একদম আকাশ থেকে পড়লাম। কিছু বলবো না যে এমন অবস্থা, আমার কোথায় জানি চুপসে গেল। সাকিব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জানি না আমার কি হবে। মা তোমার সাথে আমার সম্পর্ক মেনে নেবে কিনা সেটাও জানি না। তবে এটা জানি, আমি তোমাকে ছাড়া বাঁচবই না। বাঁচার কল্পনা করতে পারি না। কিন্তু না, কোনো কিন্তু নয়। তুমি যে করে হোক সব কিছু ম্যানেজ করো। আন্টিকে দিয়ে আমাদের বাসায় প্রস্তাব পাঠাও। বিয়ে এখন হোক না, 2 বছর পরে হোক, তবুও আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। কথাগুলো এক নাগাড়ে অন্বেষা বলে গেল সাকিবকে। সাকিব শুধু শুনেই গেল। তারপর অন্বেষার মাথার চুলগুলো আঁচড়াতে দিতে দিতে বলল, আই লাভ ইউ অন্বেষা। আমিও তোমাকে ছাড়া অন্য কাউকে আমার লাইফে কল্পনা করতে পারবো না। তবে এখন কি সেই সময় আসেছে যে আমি বাসায় জানাবো? তুমি বলো। অন্বেষা ঘুরিয়ে সাকিবের দিকে তাকালো। সাকিব বলল, তুমি আমাকে ভালোবাসো তো? আরে আরে বাবা, ভাসি বাসি বাসি, এখন আর কতবার বলবো? অন্বেষাকে জড়িয়ে ধরলো সাকিব। সাকিব কিছুটা অপস্থিত হয়ে গেল। এই রেস্টুরেন্টে এতটা প্রাইভেসি মেনটেন করা নেই। তার উপর বাম হাত দিয়ে ধরলো অন্বেষাকে। কিছুক্ষণ পর অন্বেষা ছাড়িয়ে নিয়ে সাকিবকে বলল, আসলে আজকে উঠতে হবে আমাকে। বিকেলে দাদুভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে আমার। এখন কি বিকেল হয়ে গেছে সাকিব? না, বাসায় কাজ আছে একটু। আমার সাথে থাকলে শুধু তোমার কাজ, এই কাজ আর সেই কাজ। দুজনে কথা বলতে রেস্টুরেন্ট থেকে উঠে গেল। সাকিব বাইকে উঠে অন্বেষাকে বসতে বলল। অন্বেষা বলল, না ওয়াই, আমি চলে যাব, আমার একটু কাজ আছে মার্কেটে। আমি মার্কেটে ড্রপ করে দেই তোমায়? না না, লাগবে না, তুমি এসো। সাকিব আর কথা বাড়াল না। অন্বেষার দিকে তাকিয়ে উৎসুক চোখে একটা হাসি দিল সে। অন্বেষা বলল, সাবধানে যাও। ওকে সুইট হার্ট, লাভ ইউ, টেক কেয়ার। সাকিব চলে গেল। বাসায় ঢুকে মুখে দেখতে পেল
গেটে হেলান দিয়ে একজন বৃদ্ধ মহিলা বসে আছে। সাকিব হর্ন বাজাতে গেট খুলে এগিয়ে এলো। দারোয়ান সাকিবকে বলল, এই দেখো কাকা, এই মহিলাটা সকাল থেকে বসে আছে এখানে। তাকে বারবার বলছি যেতে, তবুও যেন কানে যাচ্ছে না। কি করা যায় বলেন? সাকিব বাইক থেকে নেমে মহিলাটার সামনে এগিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? বৃদ্ধ মহিলা কিছু বলতে পারছেন না তেমন। শরীর কাঁপছে মহিলার। জীর্ণ শরীর যেন পুরোপুরি ভেঙে গেছে। সাকিব মহিলার কপালে হাত দিতে বলেন, ও মাই গড, জ্বরে গা পুড়ে যাচ্ছে। সাকিব মহিলাটাকে নিয়ে বাসায় ঢুকলেন। সাকিবের দাদুভাই বেরিয়ে এসে বললেন, এই যা হয়েছে, আজ আবার নতুন আরেকজন। দাদুভাই, রোজ রোজ এমন করো কেন তুমি? ওনার দেখো গা গরমে একদম পুড়ে যাচ্ছে, শরীর কাঁপছে। রান্নাঘর থেকে কাজের মেয়ে একা একা বলে যাচ্ছে এক নাগারে যে, এই হয়েছে ছোট সাহেব, নতুন নতুন কাজ করবার আমারই সামাল দাও নাকি? রোজ রোজ একজন না একজন ধরে নিয়ে আসা লাগবে। সাকিবের ডাক দিবে খালা বলে এর আগে কাজের মেয়ে সামনে এসে হাজির। এসে সাকিবকে বলল, হয়েছে হয়েছে, আর ডাক দেওয়ার লাগবে না বাবা। আমি তোমার কাজ করবার জন্য সেই ছোট্ট থেকে দেখে আসতেছি। আজ এই, কাল সেই, পরশু সেই, এমন করতে করতে কোন দিন না আমার নিজেরাই তুমি স্ট্রোক কইরে মাইরে ফেলাইবে আমার জানা নেই। সাকিবের দাদু কাজের মেয়েকে বলল, এই তুই বেশি কথা বলো না তো। আমার দাদুভাই কখনো খারাপ সিদ্ধান্ত নিতে পারে না। তুমি ওনাকে নিয়ে ভেতরে যাও, কিছু খাবার দাও, তারপর আমি দেখছি। বৃদ্ধ মহিলা নিয়ে কাজের মেয়েটা ভেতরে ঢুকে গেল। সাকিব তার দাদুভাইকে বলল, লাভ ইউ দাদুভাই, কেমন আছো দিনকাল? তা তো ভালোই রে দাদুভাই, তোর দাদির কাজ কারবার দেখো আর ভালো লাগে না। গিন্নি সকাল থেকে গাল ফুলিয়ে বসেছে। কেন, আমার ডার্লিংয়ের কি হয়েছে? আবার বুঝি ঝগড়া করেছে তোর মা? না না, ঝগড়া করলাম না। এই বললাম বুঝিয়ে বুড়িকে যে পান খাও, পানের সাথে জর্দাটা খেও না। কে বুঝে কে শুনে এই আমার কথা? কি আমি বুড়ি? এই বুড়া আমাকে বুড়ি বলার সাহস তোমার কী করে হয়? এখনও মাথায় থাকা কালো চুলগুলো গোনার সাহস হয়নি কারো। আমি মাথায় চেয়ে দেখো, হলপ করে বলতে পারি কত ঢেকে রাখবা। আমাকে বুড়ি বলো না। আচ্ছা দেখাচ্ছি মজা, আজ দেখাচ্ছি। এসো ঢুকো আমার ঘরে। কথাগুলো পেছন থেকে এসে এক নাগারে বলে গেল সাকিবের দাদি। সাকিব দাদার চোখ যেন কপালে উঠে গেল। সাকিবের দিকে চোখাচোখি করতে গেলে সাকিবের দাদা। সাকিব গিয়ে তার দাদির পেছনে দাঁড়ালো। সাকিবের দিকে ফিরে সাকিবের দাদি বলল, কিরে, আমার দলে নাকি বুড়োর দলে? কার দলে? সাকিব কিছুটা চুপ। সাকিবের ইশারায় করে বলল, জেন্টলম্যান, আমার দাদুভাই, আমার দিকে চলে এসো, চলে এসো, চলে এসো। সাকিব সেখানেই ছিল, সেখানেই দাঁড়িয়ে রইল। সাকিবের দাদি সাকিবের দাদাকে উদ্দেশ্য করে বলল, কি আমার আর্মি নিতে চাও কেন? হবে না, হবে না, আজ তোমার খাওয়া বন্ধ। এই দাদুভাই বলো, আমাকে কেমন লাগতে তোমাকে? তোমাকে? ইয়েস মাই ডিয়ার, আমাকে বলো বলো, সুন্দরী, কিউট সুন্দরী, মায়াবতী। বলে সাকিব তার দাদির গালে একটা করে চুমু দিল। সাকিবের দাদি সাকিবের দাদুভাইকে বলল, দেখেছো বুড়ো, আমার জওয়ান দাদুভাই আমাকে কেমন লাগে বলেছে শুনেছো? নাকি কানের বেহাল দশা করে ফেলেছো? সাকিবের দাদুভাই সাকিবের দিকে আর চোখে তাকিয়ে সোফায় গিয়ে বসলেন। বেহুদা পত্রিকা নিয়ে টেনে পড়লেন। কাজের মেয়েকে ডাক দিয়ে বলেন, এক কাপ চা দিয়ে যাও আমাকে, আর সাথে বিস্কুট পুরো বাক্স নিয়ে এসো। আজ দেখি কে আমাকে না করে খাওয়া থেকে। আমার বৌমা ঘরে থাকলে দেখতাম তোমরা দাদি নাতি মিলে আমার সাথে কেমন এসব করো। দাদুভাই বললেন, তা তোমার বৌমা কই গেল? সকাল সকাল ঘরে নেই, দুপুর দুপুর গড়ালো, তারপরে ঘরে নেই, কই সে? জানো না আজ আপন নিবাসের প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানেই চলে গেছে। সাকিব হঠাৎ বলে উঠল, ও মাই গড, ও মাই গড, মা গতকাল বলে রেখেছিল তাকে, আমি যেন পিক করে, আমি তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভুলবাই তো, সুন্দরী বুড়ি দাদিকে পেলে বাকি সবার কথা কি আর মনে আছে? এই বুড়ো, কাকে বুড়ি বলছো? না না, কাউকে না, ওই সুচিত্রা সেন বলেছিলাম না, সে তো বুড়ি এখন, তাই না? সাকিব বলে, তোমরা ঝগড়া করো বাপু, আমি চললাম মাকে আনতে। দাদুভাই, টয়োটা এলিয়ন নিয়ে যাচ্ছি আমি, ড্রাইভারকে এনে বলো প্রোভেক্স ইউজ করতে। ওকে দাদুভাই, সাবধানে যেও। কিছু খেয়ে যা সাকিব। না দাদি, এসে খাবো। এরপর সাকিব তার দাদির দিকে চেয়ে বলল, আমার সুন্দরী দাদি। যাওয়ার সময় দাদার দিকে চেয়ে বলল, হে ইয়াংম্যান, ডোন্ট ওয়ারি, ওকে? গিন্নিকে সামলানোর দায়িত্ব এখন আমাকে নিতে হবে, বুঝলা? সাকিব বেরিয়ে গেল গাড়ি নিয়ে আপন নিবাসের উদ্দেশ্যে। এদিকে অন্বেষার সাথে ছেলেটা দেখা করতে এসেছে ওই একই রেস্টুরেন্টে। সাকিব যাওয়ার পর অন্বেষা এখানেই বসা ছিল ছেলেটার অপেক্ষায়। ছেলেটা অন্বেষা হাত ধরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই অন্বেষা। সাকিব যখন আমাকে নিতে আপন নিবাসে চলে আসে তখন বিকাল 4টা ছুঁইছি। আমি অফিস থেকে বসে তানিশার সাথে গল্প করছিলাম। তানিশার একমাত্র মেয়ে আমেরিকায় গিয়েছে স্কলারশিপ নিয়ে। এখন তানিশা আর তার স্বামী আপন নিবাসে থাকে। ওর হাজব্যান্ড সরকারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, এখন রিটায়ার করছে। দুজনে মিশুকে প্রকৃতির। এই তানিশা প্রথম যেদিন আমি এই আপন নিবাসে এসেছিলাম সেদিন থেকে আমাকে
আগলে রেখেছিল পুরোদমে। তারপর আপন নিবেশে আশ্রম, এখন এখানে স্থানান্তরিত হলো আজ থেকে 20 বছর আগে। তখন থেকে নতুন উদ্যমে আপন নিবেশের জন্য কাজ করতে থাকলো তানিশা। আমার আর তানিশার বয়স একই হবে, অথচ তানিশাকে দেখলে এখনও মনে হয় যেন ওর বয়স 30-35-এ আটকে আছে। তানিশার মেয়েটা অসম্ভব মেধাবী। ক্রেডিট ট্রান্সফার করতে গিয়ে আমেরিকার সেন্ট্রাল মেশিনগান কলেজে ফুড ফান্ড অ্যান্ড স্কলারশিপ নিয়ে এখন পড়েছে। তানিশার মন ভীষণ শক্ত। এই জায়গায় আমি যদি হতাম, আমার সাকিব পিমড়া হৃদয় যদি দেশের বাইরে পড়তে যেত, তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যেত। সাকিব এসে আমাকে বলল, আম্মু এক্সট্রিমলি সরি, আমি তো ভুলেই গেছিলাম রে। হয়েছে হয়েছে, আর মাকে ভুলবাই তো, কয়েকদিন পর তো আরও ভুলে যাবে, তখন তো আর মনেই থাকবে না মায়ের কথা। হুম, এখন এমন করে বলছো কেন? আমি কি বলছি যে তোমাকে ভুলে যাবো? আচ্ছা ভুল হয়েছে, চলুন এখন গাড়িতে উঠুন। না, হৃদয় আসুক। কোথায় সে? তোমার সাথে এসেছে নাকি? আমার বড় ছেলে কি আমাকে একা আসতে দেয় কখনো? সব তো বদের হাড্ডি হলে তুই, কোনো কেয়ার নেই আমার উপর। হয়েছে হয়েছে, ডাকো তোমার বড় ছেলেকে, আমি গেলাম তাহলে, ওকে নিয়ে এসো। আমাদের মা ছেলের কথা শুনে তানিশা হেসে উঠল। খিলখিল করে হাসির শব্দ শুনে সাকিব তানিশাকে বলল, ওই হয়েছে আন্টি, এখন আপনিও মায়ের সাথে আমাকে নিয়ে হাসাহাসি করবেন। তানিশা চেয়ার থেকে উঠে এলেন, তার ব্যাগ থেকে দুটো কিটক্যাট বের করে এগিয়ে দিল সাকিবের দিকে। তারপর সাকিবের কান টেলে দিল। বাচ্চারা বড় হয়েছে, আসলে বড় হয়েছে জানতাম, তবে এই বাচ্চাটা আর বড় হলো না, এখনও সেই ছোট্ট সাকিবে রয়ে গেল। আরে আরে আরে, আমি ছোট কই? আই এম নাও 6 ফিট 1 ইঞ্চি। মাইন্ড ইট আন্টি। হ্যাঁ, শুধু ঠ্যাং পারলে হবে না, বাচ্চাদান বুঝেছো? হ্যাঁ হ্যাঁ আন্টি, বুঝেছি। আপনারা সবাই এক টিম, সবাই বুঝে। আসসালামু আলাইকুম। আমরা এখন কি যাবো মা? পেছন থেকে কথাটা বলে উঠল হৃদয় ভরাট কণ্ঠে। হৃদয়ের গায়ের রং দুধ সাদা, লম্বা গরম, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। আপন নিবাসে আসার সময় সে সবসময় পাঞ্জাবি পরে আসে। আমি হৃদয়কে বললাম, হ্যাঁ চলো ভেতরে আয়। ভেতরে ঢুকলো তানিশা, তার হাতে থাকা আর একটা হাত কিটক্যাট হৃদয়ের হাতে দিল। হৃদয় একটা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস আন্টি, আপন নিবাসে আসার পর আপনার কিটক্যাট পাওয়া এই অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। সাকিব বলল, হয়েছে, এখন আমরা বাসায় যাব। আয়শা উঠে দাঁড়ালো, তানিশা থেকে বিদায় নিল। সাকিব হৃদয়ের হাতে গাড়ির চাবিটা দিয়ে বলল, তুই ড্রাইভ কর, আমি মায়ের কোলে শুয়ে যাচ্ছি, রাস্তা যা জ্যাম আমি চালাতে পারবো না। হৃদয় আবার কড়া চোখে তাকালো সাকিবের দিকে, আবার মায়ের দিকে তাকিয়ে বলল, এই দেখছো মা, তোমার ছেলে কি বলছে? গাড়ি নিয়ে এসেছে, আর গাড়ি এখন মাতব্বরি করে নিয়ে এসেছে, তখন সেই ড্রাইভ করে, আমাকে কেন বলছে ড্রাইভ করতে? আমি বললাম, তাহলে আমি ড্রাইভ করি কেমন? হৃদয় আমাকে বলল, হয়েছে মহারানী, এখন গাড়িতে উঠুন, আমি ড্রাইভ করছি। আর এই যে মিস্টার, মায়ের কোলে ঘুমিয়ে যেও না, মা সারাদিন অনেক ঝামেলা করছে, মা টায়ার্ড বুঝলা? সাকিব বলল, ইয়েস ব্রো, গাড়ি চালাও, এসি অন করো, মা তুমি ওঠো, আমি ঘুমাই। হৃদয় কার ড্রাইভ করছে, আমার একপাশে সাকিব বসে বসে ফোন টিপছে। আমার চোখের সামনে সব যেন এক রূপকথা মনে হলো। আমার জীবন, আমার স্বপ্ন, আমার বাচ্চারা আজ বড় হয়ে গেছে, আমার শাশুড়ি আর শ্বশুর, ওরা দুই বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জীবন যেন ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। গাড়িতে বসে আমি নীরবে রফির কথা মনে হচ্ছে আজ। আজ যদি এই মানুষটা বেঁচে থাকতো, তাহলে দেখতে পারতো, তাকে বলতে পারতাম, এই দেখো আমাদের সাকিব আর কত বড় হয়ে গেছে। আর যদি ননদ কেয়া বেঁচে থাকতো, তাহলে সে দেখতে পারতো তার ছেলের মতো মনের মানুষ পৃথিবীতে কম আছে। আমার বড় ছেলে খুব নরম মনের মানুষ, আমার ছোট ছেলে চটপটে আর জনদরদি। সাকিব তার বাবার মতো হৃদয়ের, তার মামার মতো হয়েছে। এদিকে অন্বেষা সেই লোকটাকে বলল, একটা শর্ত মানলে তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। কি শর্ত? কাবিনে আমাকে 20 লাখ টাকা নগদ দিতে হবে, তাহলে আমি আপনাকে বিয়ে করব। লোকটা অন্বেষার কথায় এক কথায় রাজি হয়ে গেল, সাথে সাথে বললো, আমি রাজি, আমি রাজি, আমি আপনাকে পেতে সব কিছু করতে পারি, শুধু আপনাকে পেতে চাই, আর কিছু না। অন্যদিকে বিশাল আলিশানে বসে দামি সোফায় হাত রেখে সামনে সাজানো পানদান থেকে একটা পান সাজিয়ে মুখে পুড়তে পুড়তে দিশা তার কাজের মেয়েকে বলল, আমার শাড়ির কুচিটা ঠিক করে দে তো। কাজের মেয়ে শাড়ির কুচি ঠিক করে দিল। দিশা আবার চিৎকার দিয়ে বলল, এই পঙ্গুটাকে খাবার দিয়ে আয় এক্ষুনি, দেখ কেমন করে আউ করছে, শুধুমাত্র সাদা শাড়ি পরার ইচ্ছে নাই জন্য এটাকে মারছি না, নাহলে কবে একে গলা টিপে মারতাম। কাজের মেয়ে চলে গেল। দিশা তার মোবাইল হাতে নিল, বড় মেয়ের নাম্বারে কল দিল, সে রিসিভ করছে না। আবার দিল, এবারও সে রিসিভ করলো না। আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। কাজের মেয়ে দরজা খুলে দিল, টেবিলে খাবার রেডি করেছিল। শ্বশুর পত্রিকা থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে ইশারায় করলেন, কাজ হয়েছে তো মা? হ্যাঁ বাবা হয়েছে, আমি সিগনেচার করে এসেছি, তানিশা বাদবাকি কাজ করছে। আর ওই ফান্ডটা কোনটা? ওই যে আশ্রমের পাশে একটা মসজিদ করার জন্য যে দিয়েছিলাম। আমার উত্তর দেওয়ার আগে হৃদয় এগিয়ে এসলো, শাশুড়ির পাশে বলল, ও নানা ভাই, আমি থাকতে এত প্যারা নিচ্ছ কেন? তোমার নানা ভাই আছে না, আমি ওই প্রজেক্ট সামলে নেব। আমার শ্বশুর তখন হৃদয়ের মাথায় হাত দিতে দিতে সাকিবকে উদ্দেশ্য করে বলে, দেখেছো নিজের সাথে ভাই কেমন, আর তুমি কেমন? সারাদিন ওই বুড়ো দাদির তরফদারি
করতে থাকলে এমনই হবে। সাকিব দাদি তখন আবার তেড়ে এলেন সাকিবের দাদুর দিকে, তোড়জোড় করে বললেন, কি আবার কাকে কি বললা? সাকিব এসে দাদির পেছনে দাঁড়ালো, হাসি মুখে দাদুভাইকে লক্ষ্য করে বলল, আমার সুন্দরী দাদির সাথে আমি থাকবো, এনি প্রবলেম? সাকিব দাদু যে মুখ কালো করে আবার পত্রিকায় ডুব দিলেন। আমি সাকিব আর হৃদয়কে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, টেবিলে খাবার দেওয়া আছে, একসাথে খেতে বসতে হবে। সাকিব আর হৃদয় দুজনে রুমে ঢুকলো। মিনিট পাঁচেকের মাথায় দুজনে ফ্রেশ হয়ে আসলো। আমি টেবিলে বসা ছিলাম, পত্রিকায় চোখ বুলাচ্ছিলাম আনমনে। সাকিব আমার বাম পাশে চেয়ারটায় টান দিল, হৃদয় আমার ডান পাশে বসলো। আমি ভাত তুলে দিলাম তাদের প্লেটে। খেতে খেতে সাকিব আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তোমার কেমন মেয়ে পছন্দ? আচ্ছা, বিয়ে করবে নাকি? না, বলো। পছন্দ বলতে আমার তো হলেই হবে, এর চেয়ে বেশি কিছু চাওয়া নেই। হৃদয় বলে, ও, ছেলের বিয়ের শখ জেগেছে নাকি? দাদুভাই ড্রয়িং টেবিল থেকে হৃদয়ের সাথে তাল মেলালেন, আমাকে বললেন, ওর আর বিয়ের বয়স হয়েছে নাকি? ও শুধু তো দাদি বুড়িকে নিয়েই দিন কাটে, নতুন বুড়ির দরকার নেই। আমার শ্বশুরকে যেই না বুড়ি বলে সাথে সাথে শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। দুজনের এই মিষ্টি মধুর ঝগড়া এখন আমার সয় হয়ে গিয়েছে। খাওয়া শেষে হৃদয় আর সাকিব দুজনের রুমে চলে গেল। আমি শ্বশুরের ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আনমনে মোবাইলের গ্যালারি স্ক্রল করছিলাম আমি। তানিশার কল আসলো এমন সময়। আমি কল রিসিভ করলাম। তানিশা ওপাশ থেকে বলল, আপা, একটা জরুরি কথা ছিল, তুমি কি ফ্রি আছো? ভীষণ জরুরি। হ্যাঁ। তাহলে বাসায় চলে এখন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি সন্ধ্যায় আসছি, জরুরি আলাপ ছিল আপা। আচ্ছা, আয় তাহলে। তানিশার কলটা কাটার পর আমার মনে হলো তানিশার একমাত্র মেয়ে শায়লার কথা। এই শায়লা আমার চোখের সামনে বড় হয়েছে, আর আজ যখন সাকিব খাবার টেবিলে বসে নিজ থেকে আমাকে জিজ্ঞাসা করলো আমার বউ হিসাবে কেমন মেয়ে পছন্দ, তখন নিশ্চয় আমার পছন্দ সে অমত করবে না। শায়লা পুরোপুরি তার মায়ের মতো হয়েছে। আমেরিকায় পড়তে গিয়ে যে কোনো তার মাতৃভক্তি, তার বুদ্ধি, পাণ্ডিত্য সবকিছু আমাকে মুগ্ধ করেছে। মনে মনে আশা পুষে রেখেছি, যদি এরকম একটা মেয়ে ছেলের বউ হিসাবে নিয়ে আসতে পারতাম। মানুষ যা চিন্তা করে তা হয়তো হয় না সচরাচর। দেওয়ালে টাঙানো রবির ছবির দিকে তাকালাম আবার। সেই ছবি, সেই টান টান দেহ, সেই চোখ, সব যেন আগের মতো। কোথায় যেন জীবনটা আটকে পড়ে আছে আমার অজানার সাথে। জীবনের সবটুকু একাই কাটিয়ে দিলাম এই দুই ছেলেকে নিয়ে। এদিকে হুইল চেয়ারে বসে এক যুগ বসে থাকা রাফসানের চেতনা শক্তি নেই বললে চলে। কাজের মেয়ে এসে দিশাকে বলল, ম্যাডাম, স্যার তো কিছুই খাইতে চাইলেন না। আমি খাইতে গিয়ে সে মুখ সরায়, কেন? তুই খাওয়া তো যে করে হোক। কিন্তু ম্যাডাম, স্যার তো খাইতেই চাইছে না। কাজের মেয়ের কথা শুনে দিশার মেজাজ বিগড়ে গেল। সে বলল, আমি আসছি, তুই যা। দিশা নিজের শাড়ির আঁচল কোমরে গুজে নিল, চুল উপরে করে বীর দর্পে ছুটল রাফসানের রুমের দিকে। দরজা খুলে ঠাস করে, জীর্ণ বন্ধ দরজাটা খুলে কেমন জানি চু চি শব্দ করে উঠল। মনে মনে যেন ভেঙে পড়ে যাবে এমন মুহূর্ত। বদ্ধ জানলা সব, চারিদিকে স্টোর রুমের মতো ছড়িয়ে আছে আসবাবপত্র। দিশা রুমে ঢুকে রাফসানের গলা চেপে দিল। রাফসানকে দেখলে মনে হয় যেন বয়স যেন 1 কুড়ি জায়গায় 2 কুড়ি হয়ে গেছে। দিশা বলল, তোকে পঙ্গু করেই তো তোর সব পেনশন আমি নিয়ে নিলাম বয়সের আগে। এখন আমাকে এই টাকাগুলো নিয়ে বাঁচতে দিবি না ঠিক মতো? তোর আর কি চাই? বিয়ে করছিস আমার মতো আবিয়াতি মেয়েকে। তোকে কোন কারণে বিয়ে করছিস এটা বুঝিস না? এখন আমাকে কি শান্তি মতো বাঁচতে দিবি না? খাবার দিলে খাস না, মরতেও মরিস না। এক কথায় মেরে গেলে অন্তত কয়েক মাস সাদা শাড়ি পরে নিতাম, সেইটাও হলো না, হচ্ছেও না। মানে বুঝে আসছে না এখন তুই আমার জীবনে আর কি করবি? সন্ধ্যার পর তানিশা বাসায় আসলো তার স্বামীকে নিয়ে। এমন হন্তদন্ত আসার কারণ একটাই, একমাত্র মেয়ে শায়লা তারা পাত্রস্থ করতে ফেলতে চান। আমি তানিশার কথা শুনে অবাক। যে মেয়ে কিছুদিন আগে আমেরিকা পড়তে গেছিল সেই মেয়েকে কেন তাড়াতাড়ি বিয়ে দিতে চান? আমি জিজ্ঞাসা করলাম, কোনো অসুবিধা হচ্ছে? তানিশা স্বামীর দিকে ফিরে বললেন, আপা, দিনকাল আমার আর বিশ্বাস আসে না। এই দিনকাল আমার মন প্রাণ সবসময় বাংলাদেশ না, বরং আমেরিকায় পড়ে থাকে। আমার একমাত্র মেয়ে। দেশের অবস্থা তো বুঝতেই পারছো, বিদেশের অবস্থা না জানি আরও খারাপ। আমি বললাম, ভাই যে অহেতুক চিন্তা করছেন, আমার শায়লা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, তার কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তানিশা বলল, না, আসলে আমরা কয়েকদিন থেকে কেমন কেমন মন করছে আপা, তুমি অন্তত বুঝতে পারছো? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বুঝতে পারলাম আসল চিন্তাটা কোথায়। আসলে আমার মেয়ে থাকলেও এই সময় এরকম চিন্তা হতো। কোনো মা বাবাই এর বাইরে নিশ্চিন্ত না। সব মেয়ের বাবা মা হওয়ায় দুশ্চিন্তা সবচেয়ে বেশি দায়িত্ব একটা। আমি বললাম, এখন তোমার সিদ্ধান্ত কি? তানিশা বলল, তুমি আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দাও না আপা, তোমার উপর আমাদের পুরোপুরি ভরসা আছে। আমি, হ্যাঁ, এখন তুমি না করো না। কিন্তু কিন্তু না, কোনো কিন্তু না। না, আমি না করছি না তানিশা। তবে এখন বিয়ে করতে কি শায়লা মতামত করবে? সে কি রাজি হবে? তানিশা স্বামী আমাকে বলল, আপনি এ নিয়ে টেনশন করবেন না, আমার কথা হয়ে গেছে শায়লার সাথে, সে বলছে আপনাদের মতেই সব হবে।
তারপর আজকালকার ছেলেমেয়ে, না আপা কোনো সমস্যা হবে না। আমাদের কথাগুলো এরকমই চলছিল। কলিং বেলের শব্দে কিছু বন্ধ হলো আলাপ। কাজের মেয়ে দরজা খুলে দিল। শ্বশুরকে নিয়ে সাকিব ডাক্তারের চেম্বারে গিয়েছিল। শ্বশুর তানিশাকে দেখেই তাকে জড়িয়ে ধরলেন। তানিশা সালাম করে জিজ্ঞাসা করলো, কেমন আছো আব্বু? না, না রে আম্মু, ভালোই আছি। আমার নাতিন কেমন আছে? ও ঠিকঠাক পড়াশোনা করছে তো? হ্যাঁ আব্বু, ও ভালোই আছে। ড্রয়িং রুমে তানিশা আর আমার শ্বশুরের আলাপ চলতে লাগলো। তানিশাকে আমার শ্বশুর মেয়ে বানিয়েছে। আমাকে চেনার পর থেকে তানিশা আমাদের পরিবারের সাথে যুক্ত। তানিশা আমাদের অজান্তে আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে। এদিকে হৃদয়ের বন্ধু সাথে সেন্ট মার্টিনে যাবে আজ রাতের ফ্লাইট। তা আমার ঘোর আপত্তি থাকলেও তার নানা জানের দায়সারা ভালোবাসায় আমার আপত্তি আর পাশ হলো না। আমি শেষমেশ বলেছিলাম যে 2 ভাই একসাথে যাও, তাও না। এই 2 ভাই হয়েছে 2 মেরুর। সাকিব এক কথা, সে এখন ট্যুরে যাবে না। তার কেমন কমন ফ্রেন্ড, হৃদয়ের কমন ফ্রেন্ড, যারা এই ট্যুরে যাচ্ছে না এবার, তার মানে সেও যাবে না। শেষমেশ আমার বড় ছেলে একাই যাবে, অথচ একা যাওয়ার মধ্যে যেন ওর শান্তি। আমি ড্রয়ার থেকে 10,000 টাকা বের করে হৃদয়ের হাতে দিলাম। হৃদয় বলে, না না মা, দরকার নেই, আমার জমানো টাকা আছে। জমানো টাকা থাকতে নেই। এই 10,000 টাকা দিয়ে মায়ের জন্য কিছু কিনে আনিস। হৃদয় আমাকে না জানালো না। সাকিব তার দাদুভাইকে বাসায় দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। একটু পরে হৃদয়ে বেরিয়ে পড়লো। বাসায় এই 2 ছেলে ছাড়া আমার কেমন জানি খালি খালি লাগে। রাতে তানিশা তার স্বামীর সাথে খেয়ে গেল। তারা বারবার না করলে আমার শ্বশুরমশাই জেদের সামনে কেউ দ্বিমত করলে না কখনো। খেতে খেতে তানিশা আমার শ্বশুরমশাইকে শায়লার কথা জানালো। মেয়েটাকে নিয়ে চিন্তা কথা শ্বশুরমশাই পজিটিভভাবে নিলেন। গম্ভীর গলা বলেন, হ্যাঁ রে, যা দিনকাল পড়েছে, মেয়েদের বিয়ে দিলে ফরজ আদায় করে যায়। অন্যদিকে দিশা রাফসানকে খাওয়ানোর নামে টর্চার করে রুমে ফিরে এলেন। আলমারি খুলে একটা জার্মান সিলভার ডিজাইন করা মেরুন কালারের শাড়ি গায়ে জড়ালেন। লকার থেকে তুলে আনা হীরের আংটি হাতে পরালো। গলায় জড়ালো এক স্বর্ণের জড়োয়া। এই হারটা সে গত বছর সিঙ্গাপুর থেকে এনেছিল। স্বর্ণ দেখে মনে হয় অনেক, তবে আদতে তা নয়। দিশা প্রথমে বিশ্বাস হয়নি, এটা জড়োয়া মাত্র 11 ভরিতে গড়া হয়েছে, অথচ কেউ দেখলে বলবে কম করে হলেও এতে 20 ভরি আছে। জড়োয়া পড়া হয়ে গেলে 2 হাতে 2 চূড় বালা চুরি পড়লো। কাজের মেয়ে দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলো, ম্যাডাম কোথাও যাবেন নাকি আজ? তোকে বলছি না আমি কোথাও যাব না, সাজগোজ করতেছি যে, তাই ভাবলাম। সাজগোজ কি এমনি আমি করতে পারি না? তা বল, আমাকে কেমন দেখছে? যে আপনারা সুন্দর দেখাচ্ছে, তাই আরেকটু সুন্দর হইতো যদি। যদি কি? দাঁড়ান আমি কইতেছি। এই বলে কাজের মেয়েটা তার হাতের মুঠো করে একটা লাল টিপের পাতা করে দিশার সামনে ধরলো। দিশাকে বলল, এই কপ্পালখানের মাঝখানে এই লাল টিপটা পরান, সুন্দর দেখাবে আপনারে। কাজের মেয়ের কথা শুনে দিশা হাসতে হাসতে গড়িয়ে পড়লো। তারপর কাজের মেয়ের হাত থেকে একটা টিপ নিয়ে লাগালো নিজের কপালে। আয়নায় চেয়ে বলল, বাহ, ইস, অন্বেষা মাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে আজ। এই দাঁড়া, এই আংটিটা নেই, এই জন্য, এটা তোর জন্য। তোকে অনেকদিন কিছু দেওয়া হয়নি। হায় হায়, এ কি কন, আমার গত সপ্তাহে না একটা 1 ভরির চেন ভুলে গেছেন? না রে পাগলি, ভুলবো কীভাবে? আচ্ছা রাগ, এই আংটিটা। দিশা হাতের আংটিটা খুলে কাজের মেয়েকে দিলেন। দরজার ওপাশ থেকে একজন বয়স্কা, জীর্ণ কাপড় পরা, চুল উস্কো খুস্কো এক মহিলা দেখতে লাগলো দিশাকে এক দৃষ্টিতে, আর দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় আল্লাহ, আমার কোন পাপে শাস্তি দিচ্ছ তুমি? আমাকে ক্ষমা করিস রে মা কেয়া, আকাশ থেকে, আর আমার বদদোয়া দিস না। আমার ছেলেটা আজও বেঁচে বেঁচে মরা। আমি বেঁচে বাঁচা হয়ে থাকলেও সেই কবেই মরে গেছি। আল্লাহ, আজ থেকে 20 বছর আগে দিশাকে বিয়ে করার পর রাফসানের জীবনে আমূল পরিবর্তন এসেছে। প্রথম প্রথম সবকিছু ভালোই করছিল। কৌশলে হৃদয়ের দাবি করে আপন নিবাস নিজের নাম করে নেয় দিশা। এখন রাফসানকে দাবিদার হতে দেয় না সে। প্রথম প্রথম দিশা আর শাশুড়ি মিলে খুব ভালোভাবেই দিন কাটছিল। কলুর বলদের মতো সরকারি টাকা ঘোষ সব একে একে জমা করতে থাকে রাফসান। প্রথম প্রথম সবকিছু মায়ের হাতে এনে দিলেও পরে ধীরে ধীরে দিশাও তার নিজের কবজায় করে নেয়। মেডিকেলে 4th ইয়ারে থাকা একজন সদ্য ডাক্তার নিজের লোভের কাছে সবকিছু বিসর্জন দিয়ে দেয়। ডাক্তারি আর শেষ করা হয় না দিশার। বিয়ের বছর খানেকের মাথায় দিশা আর রাফসানের কোল জুড়ে এলো ঈশা। মেয়ে সন্তান হয়েছে, এই নিয়মে দিশার শাশুড়ির অভিযোগের কমতি ছিল না। কিন্তু ওই যে আছে না, যেমন কুকুর তার তেমন মুগুর। কয়েক মাসের মাথায় দিশার শ্বশুর মারা যান। ওই দিক থেকে কিছুটা দুর্বল হয়ে উঠল রাফসানের মা। রাফসান সেই আগের মতোই, কোনো ইচ্ছে নেই, কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু নেই। সে তার নিজের মতোই চলছে। এদিকে দিশা ও তার শাশুড় মরার পর মানসিক টর্চার করে আসছে শাশুড়ির সাথে। একে একে শ্বশুরের সব সম্পত্তি রাফসানের থেকে নিজের নামে হাতিয়ার করে নেয়। দিশার এই কাজে সাহায্যকারী তার মা, আয়েশার সৎ মা। এই মহিলার সাহায্য নিয়ে দিশা এই পরিবারে সবার জীবন যেন নরক করে ছেড়েছে। ইঞ্জেকশন, ঘুমের মেডিসিন, আরও কী কী জানি প্রয়োগ করে ধীরে ধীরে রাফসানকে পঙ্গু করে তুলেছে। মেডিকেল সায়েন্সের ছাত্রী হয়, এসব সব ভালো করেই জানা ছিল। এদিকে আরেক বছর গড়াতে না গড়াতে
দিশার কোল জুড়ে এলো অন্বেষা, এবারও মেয়ে। দিশা মনে মনে চেয়েছিল যেন একটা ছেলে হয়। এই মেয়ে হওয়ার দুঃখ দিশার আজীবন ছিল। কখনো মা হিসেবে নিজের মেয়েদের দেখভাল সে করেনি। বিধিবাম যা হয়েছে তাই হয়েছে। কখনো মায়ের আদর ভালোবাসা না পাওয়া বড় মেয়ে ঈশা হয়েছে লাগাম ছাড়া। ট্যুর, বন্ধুবান্ধব, মঠ, পার্টি, ক্লাব এসব নিয়ে দিনরাত কাটে। দিশা নিজেও এদিকে কোনো চিন্তার দৃষ্টি নেই। অন্বেষা হয়েছে তার উল্টো। মা আর বোনের দিকে না তাকিয়ে নিজের জীবন নিজেই গড়ে তুলতে চাচ্ছে। বাবা মায়ের এই অঢেল সম্পত্তি তাকে বিগড়ে দিচ্ছে না মুহূর্তের জন্য। আজ 20 বছর হতে চলল এই লাগামহীন জীবন। দিশার একাকিত্ব যেন তাকে আরো প্রখর আর হিংস্র করে তুলছে। আপন নিবাস আশ্রম সে আগের জায়গায় ছিল। সেখানে হয়েছে 20 তলার বহুতল শপিং কমপ্লেক্স, 16 তলা থেকে 20 তলা মদের বার। রাত বিরতে যুবক যুবতী সেখানে পড়ে মদ, পার্টি, গান, ধোয়ার ভিড়ে। মাঝে মধ্যে নিজের একাকিত্ব কাটায় দিশা যায় যেখানে। আজও সেখানে যাবে সে। এজন্য এত সাজগোজ। কাজের মেয়েকে আংটি দেওয়ার পর কাজের মেয়েকে জিজ্ঞাসা করলো, কয়টায় ফিরবেন? আজ রাত 2টো। আর শোন, ঈশা অন্বেষা আসলে তাদের খাবার দিয়েছিস, বলিস আমার আসতে দেরি হবে। তা ম্যাডাম, তারা তো বুঝতেই পারেন আইনে কই গেছেন। তো বুঝুক, বুঝলে আমার কি। তাদের বাপ তো আজ এত বছর ধরে হুইল চেয়ারে বসা। আমারও তো জীবন আছে নাকি? নাকি আমি এভাবে মরে যাব একা একা? কাজের মেয়ে আর জবাব দিল না দিশার কথায়। দিশা রুম থেকে বের হয়ে সামনে পড়েন তার শাশুড়ি। দিশার শাশুড়ি দিশাকে বললেন, মারে, এভাবে নিজের জীবন অন্তত শেষ করো না তুমি। হয়েছে হয়েছে, বুড়ো বয়সে আমাকে ভীমরতি দেখাতে হবে না। নিজের কাজ নিজে করো, আমার পথ ছাড়ো। আল্লাহ একজন, রাখো তোমার আল্লাহ। কথাটা বলে দিশা তার সামনে থেকে শাশুড়িকে কিছুটা ধাক্কার মতো করে সরিয়ে দিল। টাইলস পিচ্ছিল থাকার কারণে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না দিশার শাশুড়ি। উল্টো দিয়ে পড়লেন দরজার একপাশে। হাতে কিছুটা ব্যথা পেলেন তিনি। নিজেকে সামনে নিয়ে আবার ডাক দিলেন, দিশা মা আমার। দিশা আর সেদিকে খেয়াল দিল না। সে বেরিয়ে গেল। যাওয়ার সময় দিশার মোবাইলে একটা কল এলো। দিশার মা কল করেছেন। দিশার মা বলেন, আগামী সপ্তাহে প্রত্যাশা আসছে দেশে। ছেলে মেয়ে সাথে নিয়ে আসবে বলেছে, তোকে জানিয়ে রাখতে। কই, আপাতত আমাকে কিছু বললো না? দুলাভাই আসছে নাকি? হ্যাঁ আসছে, ছেলের বিয়ে করবে বললো। তুই এক কাজ কর, সব কাজ রেখে সামনের সপ্তাহে এখানে চলে আয়। আমি একা একা সামাল দিব কিভাবে? ও মা, আমি রাখছি এখন। আর শুনো, তোমার বাসায় ঝামেলা করতে হবে না। আমার বাসায় আপুকে উঠতে বলো। এখানে পুরো বাসায় খালি, তুমি বরং কালকে বাসায় চলে এসো। দিশার মা উপাস থেকে বলছে, আচ্ছা। এদিকে রাতে সাকিব কলে কথা বলছে অন্বেষার কথা। অন্বেষা জিজ্ঞাসা করলো, আন্টিকে বলছো আমাদের কথা? বলবো, যান। ওয়েট করবো। আর ওয়েট, ওই ছেলেটাকে আমি না করে দিয়েছি শুধু তোমার জন্য। লাভ ইউ জন। তবে প্লিজ আর একটু ওয়েট করো। আর কয়েকটা দিন ওয়েট করলে দেখবে সব গুছিয়ে নেবো। ইভেন আজকেও মাকে বলতে গিয়েছে, তবে দাদুভাইকে গিয়ে ডাক্তার যাওয়ার আসার পর দেখলাম বাসায় তানিশা আন্টি আর আঙ্কেল এসেছে, তাই আর বলতে পারি না। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। অন্বেষা কল কেটে দিল। আমি আমার রুমে বিছানায় শোয়াই ছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রফির টাঙানো ছবির সামনে দাঁড়ালাম। আনমনে রফিকে বললাম, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে রফি। আয়েশা আর রফির ছেলে সাকিব এখন অনেক বড় হয়েছে। জানো রফি, আমি মনে মনে ভেবে রেখেছি তানিশার মেয়ে শায়লার সাথে আমার ছেলের বিয়ে করাবো। আমার এই স্বপ্নটা যেন পূরণ হয়, তুমি দোয়া করো উপর থেকে আমার জন্য। খুব দোয়া করো কেমন? সংসার, পর্ব 4।